সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, ভালোবাসা, দুঃখ, কষ্ট, রাগ, অভিমান প্রত্যেকটি বিষয় নিয়ে আসলে মানুষের জীবন। প্রতিটা বিষয় জীবনের এক একটা অংশ, কিন্তু অস্বাভাবিক কোনো কিছুই ভালো না। আর আমি বলছি অস্বাভাবিক রাগের কথা। রাগ থাকতে পারে, তবে সেটা যদি হয় অস্বাভাবিক, তবে সাইকোলজিস্টরা বলছেন সেটা হতে পারে একটি মানসিক রোগের কারণে। অর্থাৎ অস্বাভাবিক রাগকে মানসিক রোগ হিসেবে গণনা করা যেতে পারে। সেক্ষেত্রে কিছু সাইন সিমটমেরও ব্যাপার আছে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক কে আছেন আমাদের সাথে, পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, নিয়ে যাচ্ছি অতিথির কাছে, কিন্তু বলে যায় যদি অস্বাভাবিক রাগ নিয়ে আপনার ফ্যামিলিতে বা সোসাইটিতে প্রবলেম হচ্ছে এমন মানুষের কোনো ধরনের সমস্যা নেই, আমাদের সাথে কিছু শেয়ার করার থাকে বা কোনো সাইন সিমটম নিয়ে কথা বলার থাকে, সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে। স্যার, স্বাগত আজকের পর্বে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অস্বাভাবিক রাগ নিয়ে স্যার কথা বলতে চাই, একটু আসতে চাই যে আসলে মেডিকেল সায়েন্সের আলোকে যদি বলতেন যে রাগটা কি? রাগ হলো বা অ্যাঙ্গার যেটাকে বলি আমরা, একটা নেগেটিভ ইমোশন। একটা নেগেটিভ ইমোশন উইদিন এ লিমিট, একটা লিমিট পর্যন্ত এটা স্বাভাবিক। যখন এই লিমিটটা ক্রস করবে তখনই আমরা এটাকে বলবো অ্যাবনর্মাল অ্যাঙ্গার অথবা অ্যাঙ্গার আউটবাস্ট, তখনই এটা একটা প্রবলেম। আচ্ছা, তার মানে স্যার এমনি রাগটা একজন মানুষের জীবনে থাকতে পারে বা একজন মানুষের ভিতরে থাকতে পারে? মানুষের মধ্যে যে ইমোশনগুলো সবগুলোরই প্রয়োজন আছে, যে ইমোশন, সে পজিটিভ ইমোশন, নেগেটিভ ইমোশন যাই হোক, উইদিন এ লিমিট থাকলে এটা স্বাভাবিক। কিন্তু যখন লিমিট ক্রস করবে তখন এটা অস্বাভাবিক। স্যার, তাহলে অস্বাভাবিক রাগটাকে কি আমরা একটা মানসিক রোগ বলতে পারি কিনা? অস্বাভাবিক রাগকে মানসিক রোগ বলা যায়, যে সেটা একটা রোগ আছে, কিন্তু আসলে বুঝতে হবে যে রাগ যেটা হয়, রাগের পিছনে একটা মানসিক রোগ থাকে। রাগটা কোনো ডাইরেক্ট কোনো মানসিক রোগ না। আচ্ছা, কিন্তু রাগের পিছনে মানসিক রোগ থাকে। অস্বাভাবিক রাগজনিত রাগ কন্ট্রোল করতে না পারা, এটা হলো ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। একটা আমরা বলি যে ইম্পালস মানে রাগ বা উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থতা, এটা আছে। এছাড়া দেখা যায় অন্যান্য কারণে, অন্যান্য মানসিক রোগও রাগ হয়। অস্বাভাবিক রাগ হতে পারে শারীরিক কারণে, হতে পারে ঘুমের অভাবে, হতে পারে নেশাদ্রব্যের কারণে, হতে পারে অতিরিক্ত ইন্টারনেট আসক্তির কারণে, হতে পারে পারিবারিক দ্বন্দ্বের কারণে, হতে পারে। অগণিত কারণ আছে রাগের। আচ্ছা, তবে অন্যান্য রোগগুলোর সিম্পটম হিসেবে রাগ বিষয়টা আসতে পারে, প্রকাশ পায়। তবে কেবল যদি আমরা বলি ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, যে রাগকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থতা, যে হঠাৎ রেগে যাওয়া, পরে ঠান্ডা হয়ে যাওয়া, পরে বুঝতে পারা ভুলটা, এটাকে আমরা কেবল রাগজনিত মানসিক রোগ একটা আছে, সেটা হলো ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। অন্যগুলা হলো, রাগটা হলো একটা অংশ রোগের অংশ। অন্য মানসিক রোগ আছে, সেটা সিজোফেনিয়া হতে পারে, বাইপোলার মুড ডিসঅর্ডার হতে পারে, ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে, বা সাবস্টেন্স অ্যাবিউজ হতে পারে, বা অথবা পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে। সেই জিনিসে সেখানে রোগার অন্যান্য সাইন সিমটমের সাথে এটা থাকবে। আচ্ছা, আর রাগজনিত কেবল মানসিক রোগ যদি আমরা বলি পিওর, তাহলে বলবো আমরা এটা হলো ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। আচ্ছা স্যার, কখন আমরা আসলে এটাকে মানসিক রোগ বলবো? অনেকেই আছেন যারা অতিরিক্ত রেগে যাওয়ার পরে অনেক ক্ষয়ক্ষতি করে ফেলে ফ্যামিলির, নিজের, এমনকি সেটা মৃত্যুর হুমকি পর্যন্ত হয়ে যেতে পারে। ফ্যামিলির অন্য কারোরও হতে পারে, তার নিজেরও হতে পারে। এই ক্ষেত্রে আমরা কখন আসলে অস্বাভাবিক বলবো বা কখন তাকে একজন পেশেন্ট বলতে পারি? সাইন সিমটমটাগুলো যদি একটু বলতেন। আসলে হলো, আমরা সাইকিয়াট্রিতে যখন আমরা ডিসঅর্ডার বলি, যেমন ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। আচ্ছা স্যার, এই আলোচনাতে আসবে একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আমি নাসির লালবাগ থেকে। জি, আমি অন্য কোনো কিছু দেখলে আমি তার প্রতিবাদ করি, অথবা যদি কোনো মিথ্যা কথা বলে আমি তার প্রতিবাদ করি, বা আমি সে মুহূর্তে নিশ্চিন্তে কন্ট্রোল করতে পারি, আমি উত্তেজিত হয়ে যাই। এই মুহূর্তে আমার আসলে কি করি আমি একটু ডাক্তার সাহেবের কাছে জানতে চাই। আমি কোনো কিছু অন্যায় আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। খুব রিঅ্যাক্ট করেন আপনি, আমাদের সাথে থাকুন স্যার। কিছু জানার আছে ওনার কাছ থেকে আরো কিছু। আপনার বয়স কত? আমার বয়স বর্তমান 55 বছর। 55 বছর। উনি বলতে চাচ্ছেন সমাজের যে কোনো অন্যায় দেখলে উনি অতিরিক্ত রিঅ্যাক্ট করেন, উনি সহ্য করতে পারেন না।
আসলে ওনার এই বিষয়ে কোনো চিকিৎসকের পরামর্শ দরকার হ্যাঁ, আছে? মানে রিয়াকশনটা যেহেতু স্বাভাবিকের চেয়ে বেশি, অবশ্যই ওনার একজন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এটার কারণ হলো রাগের, আমি বলছি যে রাগ একটা সিমটম, রাগ কোনো রোগ না ডাইরেক্ট, এর পিছনে লুকায়িত থাকে রোগ, সেই রোগটা ওনার। তো ওনার যে কথা শুনে বোঝা যাচ্ছে, আমরা এখানে নট শিওর যে উনি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগতেছে, অর্থাৎ উনি ওনার দেখতেছে কোনো অন্যায় দেখলে সহ্য করতে পারি না। আমাদের সমাজে অন্যায় তো হরহামেশাই হচ্ছে, আমরা তো মেনে নিচ্ছি, হ্যাঁ পার্ট আমরা মেনে নিচ্ছি আমরা এটা, কিন্তু এখন উনি পারতেছে না, তার অর্থ যে উনি মানে ওই যে একটা সিকোয়েন্সের বাইরে গেলেই ওনার রাগ উঠে যাচ্ছে। সম্ভবত এটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পার্ট, তবুও যদি ফার্দার এনকোয়ারি না করে বলা যাবে না, তবে কোনো না কোনো মেন্টাল ইলনেসে উনি ভুগতেছেন। আচ্ছা, এবং এই ক্ষেত্রে ওনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন আছে, যে কারণে ওনার ওষুধও লাগবে এবং কাউন্সেলিং ইম্পর্টেন্ট। আশা করি দর্শক বুঝতে পেরেছেন, আপনি আমাদের সাথেই থাকবেন। আমার কাছে মনে হয় যে এই ধরনের অনেক মানুষই আছেন, কিন্তু আমাদেরও তো হচ্ছে অনেক ঘটনা দেখে সমাজের, আমাদেরও নিজেদের ভিতরে ভিতরে অনেক রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে, বাট আমরা আবার নিজেকে একটু বুঝিয়ে নিচ্ছি যে বিষয়টা হচ্ছে হয় আমি একটু প্রতিবাদ করি অথবা আমি চুপ করে থাকি, সহ্য করে নিই, কিন্তু উনি হয়তো এটা পারছেন। এই ধরনের অনেকে আছেন। স্যার, আমরা লক্ষণ নিয়ে কথা বলছিলাম, কি কি ধরনের লক্ষণগুলো? লক্ষণ হলো যে এটা যে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, যেখানে যে আনএবল টু কন্ট্রোল অ্যাঙ্গার, অর্থাৎ রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা। যখন একটা জিনিস নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন দেখা যাবে সে মৌখিকভাবে অথবা শারীরিকভাবে কারো উপর আঘাত করে বসবে, অথবা জিনিসপত্র ভাঙচুর করবে, এইভাবে, অথবা দেখা যেতে পারে সে হাত কেটে ফেললো বা নিজের ক্ষতি করলো, এই বা ঘুমের ওষুধ একসাথে 50টা খেয়ে ফেললো, অথবা অন্য কিছু খেয়ে ফেললো। এটারও কিন্তু ওয়ান টাইপ অফ মানে অ্যাগ্রেশন অথবা বা এর আগের বহিঃপ্রকাশ। এটা অন্যের প্রতিও হইতে পারে, নিজের প্রতিও হইতে পারে, এবং পরবর্তীতে আবার ভুল বুঝতে পারা। পরবর্তীতে উনি বুঝতে পারলো যে এত রাগ করাটা ঠিক হয় নাই, এই আচরণ করাটা ঠিক হয়নি, হ্যাঁ ঠিক হয়ে গেল। বিশেষ করে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারে কিছুক্ষণ পরে উনি অনুতপ্ত হয়, বুঝে এটা ঠিক হয়নি এবং দুঃখ প্রকাশ করে, কিন্তু কন্ট্রোল করতে পারে না। পরবর্তীতে আবার দেখা যায় ওই একই জিনিসই বারবার রিপিট হয়। স্যার, আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ধানমন্ডি থেকে বলছিলাম। জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রবলেমটা হলো আর কি, কেউ যদি আর কি আমার ফ্যামিলির মানুষজন আমাকে অল্প কিছু বলে, যে একটা ধমক দেয় বা কিছু বলে, তাহলে আমি অতিরিক্ত রিয়েক্ট করি আর কি, এত রিয়েক্ট করি যে আর কি এই জিনিসটা নিয়ে এত রিয়েক্ট করা উচিত না। আর তারপর আরেকটা প্রবলেম হলো যে আমার অনেক পরিচিত মানুষজন যারা আছে, যাদেরকে আমি চিনি বা জানি, কিন্তু ওদেরকে যদি আমি রাস্তাঘাটে দেখি বা আমার হঠাৎ আমার বাসায় আসে, তাদেরকে আমি প্রথমে চিনতে পারি না, দেখে আমি চিনি না, আমি ভুলে যাই যে আসলে সে কে বা কোত্থেকে আসলো। এমন প্রবলেমটা আমার হইতেছে যে অনেকদিন যাবত। আচ্ছা, ঠিক আছে স্যার, কিছু জানার আছে ওনার কাছ থেকে? হ্যাঁ, অনেকদিন থেকে বলছেন উনি ওনার সমস্যা। আপনার বয়সটা কত যদি বলতেন? আমার বয়স 30 বছর। আচ্ছা, এই যে আপনার ফ্যামিলি মেম্বাররা আপনাকে কিছু বললে আপনি সহ্য করতে পারেন না, এক্ষেত্রে কি আপনি অস্বাভাবিক কিছু করে ফেলেন? হ্যাঁ, আর কি আমি আমার হাজবেন্ডের সাথে আমি প্রচন্ড রাগ হই, আমি এত রাগ হই, মাঝে মাঝে সামনে যা কিছু পাই ডিল দিয়ে ফেলে দিই। তখন সে বলে যে কি ব্যাপার, তোমার এমন প্রবলেম, তুমি কেন করতেছো, এটাতে এত রিয়েক্ট করা কিছু নেই। মাঝে মাঝে বুঝি না, এবং যখন আমি প্রচন্ড রাগ হই তখন আমি অনেক অন্ধকার দেখি এবং বুঝি না আমি কি করবো। ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আপনার বিষয়টা নিয়ে কথা বলছি, তারপর আপনার বিষয়টা নিয়ে স্পেশালি কথা বলবো। স্যার, ওনার পার্সোনাল লাইফে প্রবলেম হয়ে যাচ্ছে, এত বেশি রেগে যায় উনি, ওনার হাজবেন্ড ওনাকে জিজ্ঞাসা করেন যে এক রাগ কখন অস্বাভাবিক, যখন তার সোশ্যাল, অকুপেশনাল অথবা আদার ইম্পর্টেন্ট ফ্যামিলি লাইফ অথবা আদার ইম্পর্টেন্ট এরিয়া এফেক্টেড হবে, এবং আমরা তো ওনার কথা শুনে বুঝতেই পারলাম ওনারটা অলরেডি ওনারটা এফেক্টেড হয়েছে। তো এফেক্টেড না হলে তো আর কেউ পরামর্শ চায় না। হ্যাঁ, তো এখানে এফেক্ট হয়েছে মনে হয়, যেটা হলো যে ওনার এই যে অস্বাভাবিক রাগের পিছনে একটা কারণ আছে, মানসিক রোগ আছে, সেটা আমাদেরকে করে আলাপ করে বের করতে হবে। যে ওনার রিয়েকশন, যেটা রিয়েকশনে রিয়েক্টিভ পার্সোনালিটি,
উনি অতিরিক্ত মানে রিঅ্যাকশন করে, প্রতিক্রিয়া বেশি দেখায়। এটার পিছনে রোগ যেটা আছে সেটা যেটাই হোক না কেন, সেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে, বা অন্য কোনো মানসিক রোগ হতে পারে। সেটাকে আমাদেরকে লং হিস্ট্রি নিয়ে এটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ কিছু দিতে হবে এবং লং টার্ম কাউন্সেলিং করে ওনার যে দৃষ্টিভঙ্গি বা আউটলুকটাকে চেঞ্জ করতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করলে এই মানে রাগ বদলানো সম্ভব না। স্যার, আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন। আসলে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলবো, কিন্তু অনেকেই হয়তো আবার মনে করে যে মানসিক রোগ বিশেষজ্ঞ মানে তো পাগলের ডাক্তার। বিষয়টা কিন্তু এখন আর এই জায়গাতে নেই। আমরা এই বিষয়টাকে একটু ডেভেলপ করার চেষ্টা করছি। আমরা যারা চিকিৎসক আছি একটু বোঝানোর চেষ্টা করছি যে মানসিক রোগ বিশেষজ্ঞরা আপনার মনের সমস্ত ধরনের প্রবলেমের সলিউশন করে থাকেন। বোন, আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আরেকজন দর্শক স্যার আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? নাম বলে কি সমস্যা বলুন। আমার নাম পলাশ। জি, শুনতে পাচ্ছি। আমি জিকাতলা থেকে ফোন করেছি। আমার সমস্যা হচ্ছে যে আমার দুইবার স্ট্রোক হয়েছে। আমার বয়স 40। আমার অনেক সমস্যা উত্তেজিত হয়নি অল্পতেই, আর হচ্ছে আমি উত্তেজিত কন্ট্রোল করতে পারি না। আপনার কি ব্রেন স্ট্রোক হয়েছিল? হ্যাঁ, ব্রেন স্ট্রোক হয়েছিল। ব্রেন স্ট্রোকের পরে ওই রাগটা উনি কন্ট্রোল করতে পারছে, এটা তো আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে আফটার ব্রেন স্ট্রোক। হ্যাঁ, এটা কি রাগটা কি আপনার আফটার ব্রেন স্ট্রোকে এই সিম্পটমটা দেখছেন না আগে থেকেই ছিল এরকম এত বেশি? না, ব্রেন স্ট্রোকের পরে। ব্রেন স্ট্রোকের পরে, ঠিক আছে। আপনি আমাদের সাথেই থাকুন স্যার। ওনারটা আরো একটা ডিফারেন্ট কেস, আরো বেশি ক্ষতিকারক হয়ে যাচ্ছে। না, আসলে ডিফারেন্ট না। এই জিনিসটা আমরা যে বলছিলাম যে রাগের কারণ হতে পারে শারীরিক সমস্যা, রাগের কারণ হতে পারে মানসিক রোগ, রাগের কারণ হতে পারে ঘুমের অভাব, রাগের কারণ হতে পারে ক্ষুধা, রাগের কারণ হতে পারে নেশাদ্রব্যের ব্যবহার, রাগের কারণ হতে পারে অতিরিক্ত ইন্টারনেটের আসক্তি। তা ওনার যেটা হয়েছে শারীরিক, যে ওনার সেরিব্রোভাস্কুলার ডিজিজ যেটা হয়েছে স্ট্রোক করার পরে, সাধারণত যেটা হয় স্ট্রোক করার পরে এটাকে ডিনায়াল হয়, মানে মেনে নিতে পারে না এবং একটা ফ্রাস্ট্রেশন ডেভেলপ করে, যেখান থেকে ডিপ্রেশন ডেভেলপ করে। ডিপ্রেশন থেকে তখন ইরিটেবিলিটি ডেভেলপ করে, তখন অল্পতে উনি রেগে যান। আসলে উনি অ্যাকসেপ্ট করতে পারতেছে না। ওনার যে সম্ভবত ওনার গলার টোন শুনে যেমন বয়স কম, তো বয়স কমে স্ট্রোক করছে, এটা উনি অ্যাকসেপ্ট করতে পারতেছে না এবং ওনার মধ্যে ফ্রাস্ট্রেশন থেকে ডিপ্রেশন ডেভেলপ করছে। ডিপ্রেশন থেকে উনি এত রাগ করতেছে, যেটা যতটুকু আমরা ইয়েতে বললাম। আপনি অবশ্যই আপনাকে স্ট্রোকের চিকিৎসার পাশাপাশি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকতে হবে। কারণ অতিরিক্ত রোগ ওনার জন্য বেশি ক্ষতিকর। যখনই উনি কারণ আমরা জানি যে যখনই ওভার এক্সাইটেড হবে তখন স্ট্রোক কন্ট্রোলে রাখা কঠিন হবে এবং ফার্দার একটা স্ট্রোক হওয়ার চান্সও বেড়ে যাবে। সেক্ষেত্রে দর্শক আপনাকে আরেকটু বেশি অন্য মানুষের ক্ষেত্রে যতটুকু ক্ষতিকর ওনার জন্য এটা আরো বেশি, আরো রিস্কি এবং ক্ষতিকর। ফার্দার একটা স্ট্রোক হওয়ারও একটা সম্ভাবনা আছে অতি উত্তেজনা থেকে। কারণ আমরা জানি অতি উত্তেজনা থেকে হার্ট অ্যাটাকও করতে পারে, স্ট্রোকও করতে পারে। সেক্ষেত্রে দর্শক অবশ্যই আপনি স্ট্রোকের যে ডাক্তার দেখাচ্ছেন ঠিক আছে, পাশাপাশি একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে নিয়ে কীভাবে আপনি নিজেকে আসলে কাউন্সিলিং করতে পারবেন, নিজেকেই বোঝাতে পারবেন, সেটা ওনার সাথে একটু শিখে নিতে হবে। তাহলে এইভাবে আপনি ভালো থাকতে পারবেন। স্যার, আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমার বয়স হচ্ছে 22 বছর। হ্যাঁ, তো আমার প্রবলেম হচ্ছে আমি ছোটবেলা থেকে অতিরিক্ত মাত্রায় রেগে যাই এবং উল্টাপাল্টা কাজকর্ম করি। তারপর যে হাত কাটা, ওষুধ খাওয়া, এই ধরনের কাজগুলোও করছি অনেক। বাট এখন ওগুলো বুঝতে পারি, সবাই বলছে এটা ঠিক না, তো এখান থেকে বেড়ে আসি। এখনকার সমস্যা হচ্ছে ক্লাসে কেউ কিছু বলতে পারতেছে না, আমি বলবো, আমি সবার হয়ে দাঁড়াবো, আমি লিডারশিপের মতো সবার দায়িত্ব নিব, এটাও তো করবো। কিন্তু আমার সাথে যদি কেউ খারাপ কিছু করে ফেলে তখন আমি সহ্য করতে পারি, কিন্তু তার সাথে অতিরিক্ত মাত্রায় রেগে যাই। আর সব থেকে সমস্যা হচ্ছে আমি আমার পরিবারের উপর বেশি রেগে যাই, কাছের মানুষদের প্রতি সব থেকে বেশি রেগে যাই। খুব খারাপ লাগে, আমি রাগের কারণ বলতে পারি না, কিন্তু অতিরিক্ত মাত্রায় রিয়াক্ট করি, গালিগালাজ করি, বাজে ভাষায় কথাবার্তা বলি। এই ধরনের কাজকর্মগুলো আমার মধ্যে অনেক বেশি আছে। বাট আমি কারো ক্ষতি করি না, রাগে রাস্তা দিয়ে কারোর অসুবিধা হচ্ছে, কোনো চোরকে মারতেছে, তাতে আমার খুব টেনশন হয়, চোরকে কেন মারবে, ছেড়ে দে। কোনো লোক রাস্তা নিচ দিয়ে পার হচ্ছে, আমি তাকে যাই ধরি, আপনি নিচ দিয়ে কেন পার হচ্ছেন, আপনি উপর দিয়ে পার হন। মানে এই ধরনের বিষয়গুলো আমার মধ্যে বেশি কাজ করে। আচ্ছা, ঠিক আছে স্যার, কিছু জানার আছে আপনার কাছ থেকে? ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, আপনার বিষয়টা নিয়ে কথা বলবো এখন। আমরা ডিটেইলস বলতে গেলে আমাদেরকে অবশ্যই পেশেন্টের লং হিস্ট্রি লাগবে, যেটা ছাড়া আমরা পারবো না। তো ওনার কথায় যেটা বোঝা গেল, যতটুকু উনি বলছেন তাতে বোঝা যাচ্ছে যে উনি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগতেছেন। আচ্ছা, যেটা উনি বলছেন
সেটা আমার যতটুকু আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম, যেটা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগতেছেন, এখান থেকে ওনার রাগটা এটার একটা অংশই হলো অতিরিক্ত রাগ বা ইম্পালসিভিটি, রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা, করা এবং কোনো কিছু অতিরিক্ত রিঅ্যাকশন করা, এই সব জিনিস ওনার মধ্যে দেখা যাচ্ছে। তো উনি বুঝতে পারতেছেন যেহেতু এটা একটা নিউরোটিক প্রবলেমে বুঝতে পারে। আমরাও জানি যে সাইকোটিক প্রবলেম বা যেটা সেখানে পেশেন্ট বুঝতে পারে না, কিন্তু নিউরোটিক প্রবলেমে পেশেন্ট বুঝতে পারে, কিন্তু বুঝেও কন্ট্রোল করতে পারতেছে না। যেহেতু উনি কন্ট্রোল করতে, উনি বলতেছে যে আমি অন্যের ক্ষতি করি না, অন্যের ক্ষতি না করলেও আপনার নিজের ক্ষতি হয়ে যাচ্ছে। এটা কিন্তু উনি একটা হিস্ট্রি দিয়েছেন, উনি আগে নিজের অনেক ক্ষতি করতেন, এখন ওটা থেকে বের হয়ে এসেছেন। হ্যাঁ, উনি বলছে অন্যের ক্ষতি করেন, নিজের তো ক্ষতি করতেন, কারণ উনি যে উনি হাত কাটতেন ওটা বড়, হ্যাঁ এটা তো একটা ওয়ান টাইপ অফ অ্যাগ্রেশন টুয়ার্ডস সেলফ, নিজের প্রতি একটা অন্যায়, নিজের প্রতি যে অ্যাগ্রেশন, সেটা অবশ্যই ওনাকে লাগবে, ওনার লং টার্ম কাউন্সেলিং লাগবে, ক্ষেত্র বিশেষে ওষুধ লাগবে। আপনি অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেন, তাহলে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আশা করা যায়। আশা করি দর্শক বুঝতে পেরেছেন, আপনার কিছুটা কাউন্সেলিং এর প্রয়োজন আছে, সেক্ষেত্রে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কাউন্সেলিং করলে হয়তো এখান থেকে আপনি পুরোপুরি কিওর হতে পারেন। অনেক গার্জিয়ান বাচ্চাদের স্কুলে পাঠাতে পারেন না, এত রাগ, বাচ্চাদের সাথে যে মারামারি করে, পড়াশোনা হচ্ছে না, সবকিছু মিলিয়ে বাচ্চাদের এই ভবিষ্যৎ নিয়ে গার্জিয়ানরাও অনেক বেশি চিন্তিত থাকেন। বাচ্চাদের ক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্ট বা সলিউশন কি আছে? ট্রিটমেন্ট তো পরে, আগে আমাদেরকে কারণটা বের করতে হবে। আচ্ছা, যে বাচ্চার যদি রাগটা, যদি যে বাচ্চারা তো মানে রাগটা যখন আমরা বলবো যে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছাবে, যখন তার স্বাভাবিক জীবন ব্যাহত হবে, তার লেখাপড়া ব্যাহত হবে, স্কুল ব্যাহত হবে, তার অন্যান্য জায়গায় সম্পর্কের অন্যান্য জায়গায় তার যে ক্লাসমেটদের সাথে সম্পর্ক অবনতি ঘটবে, তখন আমরা এটাকে মানে সার্চ করতে হবে যেটা কেন হচ্ছে। তো বাচ্চাদেরও কিন্তু মানসিক রোগ হয়, অনেকে এটা জানেন না যে বাচ্চাদের শারীরিক সমস্যার জন্য হতে পারে, এটা অসুস্থতার জন্য, দীর্ঘমেয়াদী অসুস্থতা, অথবা মানসিক রোগ, ঘুমের অভাবে হতে পারে। আবার দেখা যেতে কিছু মানসিক রোগ আছে যে কারণে হতে পারে, যেমন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোগ হলো কন্ডাক্ট ডিসঅর্ডার বা বাচ্চাদের আচরণজনিত মানসিক সমস্যা, এখানে দেখা যায়। তারপরে ADHD বা অতি চঞ্চলতা রোগেও দেখা যায়। অটিস্টিক যারা বাচ্চা এদের হয়, মেন্টালি রিটার্ডেড বা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদেরও রাগটা বেশি থাকে স্বাভাবিক মাত্রার চেয়ে, যেহেতু তাদের ব্রেইনের ফ্রন্টাল লোব থেকে ইনহিবিশনটা কম আসে। আমরা যেমন আমাদের রাগটা আসলে ফ্রন্টাল লোব থেকে আমরা সিগন্যাল মানে অটোমেটিক আসে, এসে আমাদের রাগটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো যেহেতু প্রতিবন্ধী যারা, তারা তো ওই রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। এইসব তারপর অতিরিক্ত ইন্টারনেটের আসক্তি, এটাও কিন্তু ইরিটেবিলিটি অথবা রাগের তৈরি করে। আরেকটাও করে, যেটা হলো যে যদি কেউ নেশায় আসক্ত হয়ে পড়ে, তাইলেও কিন্তু দেখা যাবে যে আগে কোনোদিন রাগে ছিল না, তার মধ্যে অতিরিক্ত রাগ, অতিরিক্ত বিরক্তি এবং বিভিন্ন স্যার অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসদের অতিরিক্ত পরিমাণে রাগ থাকে, এটা কি বাচ্চাদের ভিতরে ওটা দেখে ওটাকে একটা আয়ত্ত করার ব্যাপার থাকে? আপনি ভালো একটা প্রসঙ্গ বলছেন, এটা অবজারভেশনাল লার্নিং বলি, যে অনেক বাবা মা যে রাগ করেন, ওটা দেখে সন্তানরা কিন্তু কপি করে, এটাকে অনুসরণ করে। আমরা মনে করতেছি তাই এই বাচ্চা কিছু বুঝতেছে না, আসলে বাচ্চা কিন্তু সবই বুঝতে। এটা আস্তে আস্তে কপি করতে করতে যেসব মা বাবার মধ্যে ঝগড়া বেশি হয়, কনফ্লিক্ট বেশি হয় বা অত গালাগালি করে, দেখা যায় বাচ্চারা এটা শিখে যায়। ভালো জিনিসটাও যেমন শেখানো যায়, খারাপ জিনিসটাও শিখে যায়। তো এটা অবজারভেশনাল লার্নিং হয়ে সে এটাকেই স্বাভাবিক আচরণ বলে মনে করে। যেমন অতিরিক্ত রাগ করতেছে মা বাবা, তখন মনে করতে এটাই স্বাভাবিক। এটা করতে করতেও অনেক সময় অবজারভেশনাল লার্নিং যেটাকে আমরা বলি, এ থেকেও বাচ্চার কিন্তু প্রবলেম বাড়তে পারে। আরেকটা হলো বাচ্চাদের উপর যে নির্যাতন করা হয়, সেটা শারীরিক, মানসিক বা যে কোনো ধরনের নির্যাতন যদি করা হয়, তাহলেও কিন্তু বাচ্চার আস্তে আস্তে তার মধ্যে ইরিটেবিলিটি এবং অস্বাভাবিক রাগের বা সেটা বা বহিঃপ্রকাশ ঘটার মাধ্যমে হইতে পারে, আবার ভিতরেও থাকতে পারে, এটা হবে। আচ্ছা স্যার, অনেকেই বলছেন যে আমি কোনো অন্যায় দেখলে রিয়্যাক্ট করি, আসলে অন্যায় রিয়াকশনটা তো আবার একটা ভালো জিনিস, আবার রাগ, দুটোকে আসলে আমরা, মানুষ তো অন্যায় রিয়াকশন করবে। অন্যায় রিয়াকশন করা ভালো জিনিস অবশ্যই, কিন্তু এটা যেটা করতে হবে যে রিয়েলিটির সাথে, বাস্তবতার সাথে এটার মিল থাকতে হবে। আচ্ছা, এবং এটা আমার সাথে রিলেটেড কিনা সেটা আমি এখন ব্যাপারে হচ্ছে যে আমি প্রথমে তো মানুষ নিজেরটাই দেখে, তারপরে সে যদি পারে অন্যের জন্য করবে, তারপরে যদি পারে দেশের জন্য করবে। এটা তো পরপর স্টেপ বাই স্টেপ, আমি নিজে কি অবস্থানে আসি সেটা চিন্তা করে আমাকে। এখন অন্যায় দেখতে পারি না,
সেটা ভালো, কিন্তু সে অন্যায়কে মানে যদি আমি প্রতিরোধ করার মতো আমার কোনো ক্ষমতা না থাকে, তখন যে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং একটা ট্যাক্টফুলি এটাকে এটা পারে না। যেখানে সেখানে প্রতিবাদ করলে তো লাভ হবে না। যারা এটা করতেছেন তাতে লাভের চেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা মানসিক রোগেরও একটা অংশ, যে সব কিছুতে মানুষের মধ্যে দোষ ধরা, খুব মানে খুঁতখুঁতে ভাব, যেটা এখান থেকেও হইতে পারে, অথবা অন্য কোনো মেন্টাল ইলনেসের অংশ হইতে পারে। বাইপোলার মোড ডিসঅর্ডার, সে সাইকোটিক স্টেটে আছে, সে তার গ্র্যান্ডিওসিটি থেকে কেন এগুলা করবা, কেন এই করবে, সে আসলে কিন্তু তার পিছনে তার রিলেটেড মোড বা অস্বাভাবিক মোডটা দায়ী। তো এই ধরনেরই যে আমাদের এটাকে অ্যাসেসমেন্ট না করে আমরা বলতে পারবো না, আমাদেরকে অবশ্যই এটা অ্যাসেসমেন্ট করতে হবে। তবে আচরণ দেখলে তো একটা মানুষের বোঝা যায় যে সে আচরণটা কি স্বাভাবিক না অস্বাভাবিক। অন্য মানুষের সাথে কম্পেয়ার করলে দেখা যাবে ঘটনাটা কতটুকু বড়, এর উপর নির্ভর করবে অনেক কিছু। স্যার, এই ধরনের পেশেন্টরা কি নিজেরা বুঝতে পারেন যে তারা এরকম অস্বাভাবিক? যারা সাইকোটিক প্রবলেমে ভোগেন, যারা যেটা বলছি সিজোফেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, বা একটা আছে ওথিলো সিনড্রোম, যে যারা তার পার্টনারকে সন্দেহ করেন, সাইকোটিক, তারা বুঝতে পারেন না। কিন্তু ডিউরিং সাইকোটিক স্টেটে ওনারা বুঝতে পারেন না। কিন্তু নিউরোটিক পেশেন্ট, যেটা বেশিরভাগ পেশেন্টের হইল, যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি, ইন্টারনেট আসক্তি, বা এরা পার্সোনালিটি ডিসঅর্ডার, রাগের সময়টা ছাড়া অন্য সময় অনুধাবন, রাগের সময়ও মানে বুঝতে পারেন যে এটা বেশি হচ্ছে, রাগের সময় কন্ট্রোল করতে পারেন না, বুঝতে ঠিকই পারেন, তারা পুরোপুরি ইনসাইট থাকে তাদের, কিন্তু থাকার পরও লাভ হয় না, কারণ ওটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে না। ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, এইসব কারণে রাগ নিয়ন্ত্রণ উনি করতে পারেন না। অতএব বুঝার ক্ষমতা যাদের নাই তাদের তো আরও প্রবলেম। আচ্ছা স্যার, একটু রাগ নিয়ন্ত্রণের প্রসঙ্গে চলে আসতে চাই, খুব ইম্পর্টেন্ট, যে আসলে কিভাবে আপনারা এই ট্রিটমেন্ট করে থাকেন, বা কিভাবে একজন মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে, বা কখন চিকিৎসকের শরণাপন্ন হতে পারে, একটু ডিটেলস যদি বলতেন। কখন শরণাপন্ন হইতে হবে, এটা হলো প্রথম হলো যখন একটা মানুষের অস্বাভাবিক একটা রাগ তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করবে। আচ্ছা, সোশ্যাল, অকুপেশনাল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ফাংশনাল এরিয়াতে হয় সে পরিবারে মানে তার অসুবিধা হচ্ছে, নাহলে সমাজে চলতে গেলে অসুবিধা হচ্ছে, না হলে তার পেশাগত জীবনে বসের সাথে রাগারাগি করতেছে, তো এই করলে তো চাকরি থাকবে না। তো এই ধরনের দেখা যাচ্ছে মানুষের সাথে ইন্টারাকশন করতে গিয়ে তখনই মানুষ আসবে, এর আগে তো আনার কোনো প্রয়োজন নাই। এবং আমরা কীভাবে নিয়ন্ত্রণ করবো, এটা নির্ভর করবে কোন রোগটা তার হয়েছে, তার আগের পিছনে, অস্বাভাবিক আগের পিছনে তার হিস্ট্রিটা নিতে হবে, তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, শারীরিক কারণ হইতে পারে, তারপরে মেন্টাল স্টেট এক্সামিনেশন, দেন রিলেভেন্ট ইনভেস্টিগেশনস করে আমাদের কারণটা বের করতে হবে। এমন হইতে পারে একজনের ক্রনিক আর্থাইটিস, এটা উনি সহ্য করতে পারতেছে না, ব্যথা, তার জন্য রাগ হইতে পারে, ওইখান থেকে ডিপ্রেসিভ ডিসঅর্ডার হইতে পারে। একজনের অন্যান্য আনকন্ট্রোল হাইপার টেনশন, ব্লাড প্রেশার সবসময় বেশি থাকে, ওনারও মেজাজ খিটখিটে থাকবে, হ্যাঁ, তারপরে তাকে স্ট্রোক হওয়ার পরে, অথবা এপিলেপসির পেশেন্ট, এইসব বিভিন্ন শারীরিক সমস্যা, হার্টের প্রবলেম, এইসবই হয়। রাগের জন্য হার্টের প্রবলেম হয়, আবার রাগলে হার্টের প্রবলেম বাড়ে, হার্টের প্রবলেম হলে রাগটা বেড়ে যায়, হ্যাঁ রাগ বেড়ে যায়, দুটেই সত্য। তো এইটা আমাদের কারণ বের করতে পারে, শারীরিক কারণ নাকি মানসিক রোগ কারণ, নাকি যে সে নির্যাতিত, বঞ্চিত, নাকি সে কোনো নেশায় আসক্ত, নাকি সে অতিরিক্ত ইন্টারনেট বা ফেসবুক, ইউটিউবে আসক্ত। আমাদের কারণটাকে চিকিৎসা করতে হবে, এবং কারণ চিকিৎসার সাথে ওষুধের পাশাপাশি আমাদের অবশ্যই লং টার্ম কাউন্সেলিং করতে হবে। স্যার, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আরও ডিটেলস অন্য একদিন কথা বলবো। অনেক ব্যস্ততার মাঝে আসলে সময় দিলেন, আমার দর্শকদেরকে অনেক পরামর্শ দিলেন, সবাইকে ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। যেতে যেতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রাগ তো মানুষের জীবনের পার্ট অফ লাইফ থাকবেই, কিন্তু সব কিছু মিলিয়ে নিজেকে ব্যালেন্স করে, নিজেকে বুঝে জীবনটাকে পার করাটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেলফ জাজমেন্ট। আসুন আমরা নিজেকে জাজমেন্ট করতে শিখি, আর স্বাস্থ্য সচেতন থাকি, এই প্রত্যাশা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বৈশাখী টিভির সাথেই থাকবেন, আর হ্যাঁ, নিজের রাগকে কন্ট্রোলে রাখবেন। খোদা হাফেজ।